বৌমা, এবার কিন্তু তোমাকে রান্নাবান্নার দায়িত্ব নিতে হবে, তাই আজকে থেকেই তুমি রান্নাবান্না শুরু করে দাও। ফ্রিজের মধ্যে মাটন রাখা আছে, মাংসটা আগে ফ্রিজ থেকে বাইরে বের করে রাখবে। মাংসের বরফ ভালো মতো গলে গেলে তারপরেই মাংসটা রান্না করবে। আজকে আমরা খাসির মাংস আর আলুর লাল লাল ঝোলের সঙ্গে একেবারে গরম গরম ভাত খাবো। রান্নাবান্নার কথা শুনেই মৌমিতার গায়ে ভীষণই জ্বর আসে, কারণ মৌমিতা ভীষণ পরিমাণে অলস প্রকৃতির মেয়ে ছিল। কি, এখন ফ্রিজ থেকে মাংস বের করে রান্না করতে গেলে আমার তো অনেক সময় লেগে যাবে, সেই সাথে মাটন রান্না করতে গেলে তো 2 ঘন্টার ব্যাপার। না না, আমি কিছুতেই মাংস ভাত রান্না করতে পারবো না। আমি শর্টকাট কিছু একটা রান্না করব, কারণ আমাকে যে করেই হোক 8 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করতেই হবে। 8 ঘন্টা পর আমার সিরিয়াল শুরু হবে। কি হলো বৌমা, কিছু বলছো না কেন? কিছু সমস্যা হলে বলতে পারো। না, বলছিলাম কি, আজকে না আমার মাংস খেতে একদম ইচ্ছে করছে না। আসলে কদিন ধরে বিয়ের অনুষ্ঠানে অনেক উল্টোপাল্টা রিচ খাবার খেয়েছি তো, তাই আমার পেটটা কেমন যেন খারাপ করছে। তাই আজকে আমি ডাল ভাত আর তার সাথে আলু ভাজা রান্না করব। আপনার কোনো সমস্যা নেই তো? ঠিক আছে, তাই করো। তবে রাত্রিবেলা মাংস ভাত রান্না করে নেবে, আমরা কিন্তু দুবেলাতেই ভাত খাই। শাশুড়ি মায়ের কথা শুনে মৌমিতা খুবই খুশি হয়, আর সে সময় অপচয় না করেই তাড়াতাড়ি রান্নাঘরে চলে যায়। আর যাতে খুব তাড়াতাড়ি সে কাজ মিটিয়ে নিতে পারে, তাই দুটো প্রেসার কুকারে একদিকে ভাত এবং অন্যদিকে ডাল চাপিয়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই ডাল ভাত রান্না হয়ে গেলে সে আলু নিয়ে খোসা সমেত কাটতে শুরু করে দেয়। এখন আলুর খোসা ছাড়াতে গেলে অনেক দেরি হয়ে যাবে। অলরেডি 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিটের মধ্যেই আলু ভাজা করে আমি সিরিয়াল দেখতে বসে পড়ব। এই বলে মৌমিতা আলুর খোসা ছাড়ায় না, সেই সাথে দুটো পেঁয়াজ এবং লঙ্কা না কেটেই ধুয়ে নেয়। আর তার উপর কাটা আলু কোনো রকম একবার ধুয়েই কড়াইতে আলু ভাজা চাপিয়ে দেয়। আর এভাবেই 8 ঘন্টার মধ্যে রান্নাবান্না করে মৌমিতা রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে যায়। আর যা দেখে মৌমিতার শাশুড়ি মেয়ে এবং স্বামী দুজনই খুবই অবাক হয়। বৌমা, তুমি এত তাড়াতাড়ি রান্না করে ফেললে? তুমি তো দেখছি রান্না বান্নার দিকে ভীষণই স্মার্ট। আমি তো এত তাড়াতাড়ি কখনোই রান্না করতে পারি না। শাশুড়ি মায়ের কথার উত্তরে কিছু বলার মতো সময় মৌমিতার কাছে থাকে না, তাই সে সোজা নিজের ঘরে গিয়ে ফোন নিয়ে সিরিয়াল দেখতে বসে পড়ে। এভাবেই দেখতে দেখতে খাওয়া দাওয়ার সময় হয়ে গেলে মৌমিতা তাড়াহুড়ো করে তার স্বামী এবং শাশুড়ি মাকে খাবার খেতে দেয়। কিন্তু তারা যখনই সেই খাবার খেতে যায়, তখনই তারা নিজেদের মুখের মধ্যে বড় বড় কাকর বালি অনুভব করে। এ বাবা, এই দেখো বৌমা, আমার মুখের মধ্যে এই বড় কাকরটা ছিল। এত বড় কাকর কোথা থেকে এলো? আর একটু হলে আমার তো সব দাঁত ভেঙে যেত। তুমি রান্না করার সময় চাল ডাল ভালো করে বেছে নাওনি? কারণ এখন কিন্তু দোকান থেকে কিনে নিয়ে আসা চাল ডালের মধ্যে অনেক কাকর বালি পাথর থাকে। শাশুড়ি মায়ের কথা শুনি মৌমিতা মিথ্যা কথা বলতে শুরু করে দেয়। কি বলছেন কি? আমি তো রান্না করার আগে খুব সুন্দর করে চাল ডাল সব বেছে নিয়েছি। চালের মধ্যে ডালের মধ্যে অনেক কাকর পাথর ছিল, আমি তো সব বেছে বেছে ফেলে দিয়েছি। হয়তো একটা ভুলবশত থেকে গেছে, আর সেটাই আপনার মুখে পড়েছে। কিছু হবে না, কাকর ফেলে দিয়ে বাকি খাবারটা খেয়ে নিন। এই শুনে আবার মৌমিতার শাশুড়ি মা খাবার খেতে শুরু করে। কিন্তু এবার যখন সে আলু ভাজা দিয়ে ভাত মেখে খায়, তখনই তার মুখে বালি কিচকিচ করে ওঠে। বৌমা, তুমি খোসা সমেত আলু ভেজেছো কেন? আলু ভাজাটা খেতে কিন্তু ভীষণই বালি বালি মনে হচ্ছে। তুমি কি বালি দিয়ে আলু ভেজেছো? আসলে মা, আমার বাড়িতে আমার মা খোসা সমেত আলু ভাজা করতো, আর আমার খোসা সমেত আলু ভাজা খেতে খুবই ভালো লাগে। সেই জন্য ভাবলাম আপনাদের জন্য ওরকমই আলু ভাজা করি। কিন্তু আমি ভালো করে আলু ধুয়ে নিয়েছিলাম, তারপরও এত বালি কোথা থেকে এলো বুঝতে পারছি না। আমার আর আপনার ছেলের মুখে তো কাকর বালি কিছুই পড়ছে না, শুধু আপনার এরকম কেন হচ্ছে কি জানি। ওরে বাবারে, উফ, কি জোরে দাঁতে লাগলো। দেখো, তুমি বলতে না বলতে আমার মুখেই কাকরটা বাঁধলো। ডাল ভাত আলু ভাজা খাচ্ছি নাকি কাকর বালি পাথরের চচ্চড়ি খাচ্ছি কিছুই তো বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে তুমি নিশ্চয়ই রান্না করার আগে চাল ডাল ভালো করে বেছে নাওনি, আর আলুগুলোও ভালো করে ধুয়ে নাওনি। আরে না না, আমি এরকম কেন করব? আমি কত পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রান্না করি। আমার মনে হচ্ছে নিশ্চয়ই আমি যে হাঁড়ি কড়াইতে রান্না করেছি সেগুলো ভালো করে মাজা হয়নি। আমাদের বাড়ির কাজের মেয়ে নিশ্চয়ই তাড়াহুড়ো করে কাজ করে পালিয়ে গেছে। হাঁড়ি কড়াইয়ের মধ্যে আগে থেকেই কাকর বালি ছিল, সেই জন্য খাবারের মধ্যে ওগুলো মিশে গেছে। এভাবে মৌমিতা সম্পূর্ণ রকম ভাবে মিথ্যা কথা বলতে থাকে, কারণ সে সিরিয়াল দেখবে বলে তাড়াহুড়ো করতে গিয়ে চাল কিংবা ডাল একবারের জন্য পরিষ্কার করে বেছে নেয়নি, আর নাইবা ঠিকমতো আলু ধুয়েছে। তাই সেদিন শঙ্কর এবং তার মায়ের সেই কাকর বালিযুক্ত খাবার খেতে খুবই সমস্যা হয়।
আর মৌমিতারও সমস্যা হয় ঠিকই, কিন্তু সে মুখ ফুটে কিছু বলতে পারে না। সে চুপচাপ তাড়াহুড়ো করে খাবার খেয়ে নিজের মতো ঘরে চলে যায় আর সিরিয়াল দেখতে বসে পড়ে। এভাবেই দেখতে দেখতে প্রায় রাত হয়ে আসে আর মৌমিতা একইভাবে সিরিয়াল দেখতে থাকে। এমন সময় মৌমিতাকে তার শাশুড়ি মা বারে বারে মাংস ভাত রান্না করতে বললে মৌমিতা শেষ পর্যন্ত রান্নাঘরে যায়। দূর, ভালো লাগে না। আর মাত্র 40 মিনিট পরেই আমার একটা দারুণ সিরিয়াল শুরু হবে। আলাদা ভাত আলাদা মাংস রান্না করতে এখন তো অনেক সময় লেগে যাবে। এক কাজ করি, চাল ডাল মাংস আলু বিভিন্ন রকমের মশলাপাতি একসঙ্গে প্রেসার কুকারে দিয়ে চাপিয়ে দিই। 2-3টে সিটি হলেই আমার রান্না হয়ে যাবে। আজকে আমি সবাইকে খাসির মাংসের খিচুড়ি খাওয়াবো। এই বলে মৌমিতা খিচুড়ি রান্না করার জন্য চাল ডাল একটা পাত্রে বের করে। শাশুড়ি মা বলেছিল ভালো করে চাল আর ডাল বেছে নিতে, কিন্তু আমার তো দেখে মনে হচ্ছে না চাল ডালে কিছু আছে বলে। দেখে তো একদম পরিষ্কার মনে হচ্ছে, এমনকি চাল ডাল না ধুয়ে নিলেও চলবে। আমি রান্না বান্নাতে অত সময় দিতে পারবো না, কারণ এখন যদি আমি সময় দিয়ে রান্না করতে যাই তাহলে আমার আর সিরিয়াল দেখা হবে না। এই বলে মৌমিতা চাল ডাল না ধুয়ে মাংস দিয়ে খিচুড়ি রান্না করে ফেলে। আর দেখতে দেখতে এভাবেই রাত হয়ে আসে। রাত্রিবেলা মৌমিতা যখন সবাইকে খাবার পরিবেশন করে তখন সেই খিচুড়ি দেখে তার স্বামী এবং শাশুড়ি মা দুজনেই অবাক হয়ে যায়। কি হলো বৌমা, তোমাকে যে আমি বলেছিলাম ভাত আর মাংস রান্না করতে, কারণ আমার ছেলেটা কিছুদিন ধরেই মাংসের ঝোল দিয়ে ভাত খেতে চাইছে। তুমি দুপুরবেলা ডাল ভাত আলু ভাজা রান্না করলে আর রাত্রিবেলা আবার খিচুড়ি করলে। খিচুড়ি রান্না করে তুমি এতটা মাংস নষ্ট করলে। এটা খিচুড়ি নয়, আমি আসলে ইউটিউবে এরকম চাল ডাল মাংস আলু দিয়ে একটা নতুন রেসিপি দেখেছি। আর এটা খিচুড়ি নয়, এটা তো পোলাও। আমি আপনাদের জন্য অনেকক্ষণ ধরে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম নতুন পোলাওয়ের রেসিপি ট্রাই করলাম, আর আপনারা এটাকে খিচুড়ি বলে অপমান করলেন। এভাবেই মৌমিতা মিথ্যা কথা বলে আর তার স্বামী এবং শাশুড়ি মায়ের সামনে মন খারাপ করে বসে থাকার নাটক করে, যা দেখে শঙ্কর এবং তার মা দুজনেরই খারাপ লাগে। মৌমিতা, তুমি মন খারাপ করো না। আসলে আমরা সত্যি বুঝতে পারিনি যে তুমি আমাদের জন্য নতুন রেসিপি ট্রাই করেছো। আমরা এখনই খেয়ে বলছি খাবারটা কেমন খেতে হয়েছে। ঠিক এমন সময় সেখানে তাদের প্রতিবেশী বুলটি দেবী চলে আসে আর তাদেরকে দেখে মধুমিতা দেবীর খুবই রাগ হয়, কারণ বুলটি দেবী ভীষণই লোভী প্রকৃতির মহিলা ছিল। যখনই পাড়ার মধ্যে কারোর বাড়িতে ভালো কোনো খাবার রান্না হতো তখনই সে লোভার মতো খাবার চাইতে চলে যেত। আর যেহেতু মধুমিতা দেবীর বাড়ির পাশেই তার বাড়ি ছিল, তাই যখনই মধুমিতা দেবীর বাড়িতে ভালো কোনো খাবার রান্না হতো তখনই বুলটি দেবী খুব সহজেই সেটা জানতে পেরে যেত। আর যখন সবাই একসাথে খাবার খেতে বসতো তখনই বুলটি দেবী খাবার খাওয়ার জন্য সেখানে এসে হাজির হতো। মধুমিতা, তোরা খাবার খেতে বসেছিস? আসলে আমার ছেলে বৌমা আজকে বাড়িতে নেই, সেই জন্য একা একা খুব বিরক্ত লাগছিল, তাই তোদের বাড়িতে খেতে না মানে তোদের বাড়িতে গল্প করতে চলে এলাম। ঠিক আছে কাকিমা, আপনি বসুন, আমরা খেয়ে নিই। আপনি খেয়েছেন তো? না, বললাম না আমার ছেলে বৌমা বাড়িতে নেই, তাই জন্য শুধু শুধু নিজের জন্য আর রান্না করলাম না। আমি আজকে জলমুড়ি খেয়ে শুয়ে পড়বো। কেন জলমুড়ি খাবেন কেন? আপনি আমাদের সঙ্গে বসে খাবার খেয়ে নিন। আসুন, বসে পড়ুন। এই কথা বলা মাত্রই বুলটি দেবী অপেক্ষা করে না, সে তখনই খাবার খেতে বসে পড়ে। আর মৌমিতা তার পাতে খাবার পরিবেশন করতে না করতেই বুলটি দেবী খাবার খেতে শুরু করে দেয়। আর এমন সময় হঠাৎ করে তার মুখে বড় একটা কাকড় বাঁধে, যার ফলে তার দাঁতে ভীষণ জোরে আঘাত লাগে। ওরে বাবা রে, আমার দাঁত ভেঙে গেল মনে হচ্ছে। এই দেখো বৌমা, তুমি কি রান্না করেছো? দেখো, খাবারের মধ্যে এত বড় একটা পাথর ছিল। আমার একেবারে একসঙ্গে 4-5টা দাঁত নড়ে গেল। মনে হচ্ছে ডাক্তারের কাছে গিয়ে এবার দাঁত বাঁধাতে হবে, তা না হলে দাঁতগুলো সব পড়ে যাবে। আমার তো এখনো বেশি বয়স হয়নি, এত তাড়াতাড়ি আমার দাঁত পড়ে গেলে আমি তো দেখতে বুড়ি হয়ে যাব বলো। বুলটি দেবীর কথা শুনে মধুমিতা দেবী মনে মনে খুবই মজা পায়। কি বলছিস কি? 65 বছর বয়স হয়ে গেল আর তুই এখনো বলছিস যে তুই বুড়ি হসনি? আমি যতদূর জানি তোর মুখের মধ্যে 5টা দাঁতই নকল। আরো 5টা দাঁত পড়ে গেলে তুই নকল 5টা দাঁত লাগিয়ে নিবি, তাতে সমস্যা কি? এমন কথা শুনে বুলটি দেবী খুবই রেগে যায়। চুপ কর, এখন আমি খুব ভালো মতোই বুঝতে পারছি আমি তোদের বাড়িতে খাবার খেতে এসেছি বলে তোরা ইচ্ছাকৃতভাবে খাবারের মধ্যে কাকড় বালি পাথর মিশিয়ে দিয়েছিস, যাতে আমার দাঁতগুলো ভেঙে যায়। আর আমার দাঁত যদি ভেঙেছে তাহলে কিন্তু আমি থানায় গিয়ে তোদের নামে কেস করব বলে দিলাম। বুলটি দেবীর কথা শুনে
মধুমিতা দেবী ভীষণই জোরে জোরে হাসতে শুরু করে। আর এমন সময় রাগ করে বল্টি দেবী সেখান থেকে চলে যায়। কিন্তু এমন সময় শঙ্কর এবং তার মা মধুমিতার রান্না করা খাবার খাওয়ার সাহস পায় না, তাই তারা খাবার না খাওয়ার জন্য বাহানা করতে শুরু করে দেয়। মৌমিতা, আসলে আমার একটা দরকারি কল আসছে, তুমি খাবারটা ঢাকা দিয়ে রেখে দাও, আমি পরে এসে খেয়ে নেব। তোমরা খেয়ে ঘুমাতে চলে যাও, কেমন? এই বলে শঙ্কর সেখান থেকে চলে গেলে তার মা বলে, বৌমা, ওই বুলটির জন্য আমার খাবার খাওয়ার মুডটাই একেবারে নষ্ট হয়ে গেল। আমার আর একদম খাবার খেতে ইচ্ছা করছে না। তুমি এক কাজ করো, তুমি খাবারটা ফ্রিজে তুলে রাখো, মাঝরাতে আমার খিদে পেলে আমি গরম করে খেয়ে নেব, কেমন? এই বলে মধুমিতা দেবী সেখান থেকে কেটে পড়ে। আমি খুব ভালো করে বুঝতে পারছি আমার স্বামী আর শাশুড়ি মা ইচ্ছাকৃতভাবে আমার হাতে রান্না করা খাবার খেলো না। আমি তো খাবারের মধ্যে কোনো কাকড় কিংবা পাথর দেখতেই পাচ্ছি না। একটা হয়তো পাথর ছিল, সেটা কাকিমার খাবারে পড়েছে। দূর, কে খাবার খেলো না খেলো আমার দেখার দরকার নেই। আমার খুব খিদে পেয়েছে, আমি পেট ভরে খাবার খেয়ে নিই। আর তারপর আবার রাত 2টো পর্যন্ত জেগে জেগে আমাকে সিরিয়ালও দেখতে হবে তো। এই বলে মধুমিতা খাবার খেতে শুরু করে দেয়। আর নিজের হাতে রান্না করা মাংসের খিচুড়ি খেতে খুবই ভালো লাগে বলে সে আরো বেশি বেশি করে তাড়াতাড়ি খিচুড়ি খেতে শুরু করে দেয়। কিন্তু এমন সময় হঠাৎ করে খাবারের সঙ্গে তার মুখের মধ্যে বড় একটা কাকড় চলে যায়। আর মৌমিতা যেই সেই খাবার চিবাতে যায়, তখনই সঙ্গে সঙ্গে তার 4-5টা দাঁত ভেঙে বাইরে বেরিয়ে আসে। আর যা দেখে মধুমিতা ভীষণই জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে দেয়। সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে, আমার 5টা দাঁত একসঙ্গে ভেঙে গেছে। আমি কি ভুল করে ফেললাম? আমি তো এবার হাসতেও পারবো না, কারোর সামনে ঠিক মতো কথাও বলতে পারবো না, সবাই আমাকে দাঁত ফোকলা বলবে। মৌমিতার চিৎকার শুনে তার স্বামী এবং শাশুড়ি মা দুজনেই সেখানে ছুটে আসে। এ বাবা, তোমার 5টা দাঁত একসঙ্গে ভেঙে গেল? 1 সপ্তাহ হলো না বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছো, আর এর মধ্যে 5টা দাঁত ভেঙে ফেললে? 2 দিন বাদে আমাদের বাচ্চা কাচ্চা হলে তোমাকে মা বলে ডাকবে না, তোমাকে তো ঠাকুমা বলে ডাকবে। ভাগ্যিস আমি আর মা তোমার রান্না করা কাকড় বালি পাথর মেশানো খাবার খেলাম না, তা না হলে তোমার মতো আমাদেরও তো দাঁত ফোপলা হয়ে যেত। শঙ্করের কথা শুনে মৌমিতা আরো জোরে জোরে কাঁদতে শুরু করে দেয়। আর যেহেতু মৌমিতা দাঁতের মাড়িতে ভীষণ পরিমাণে ব্যথা অনুভব করে, তাই তখনই তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। আর কিছুদিনের মধ্যেই তার মাড়িতে ব্যথা কমে গেলে শঙ্কর এক ডেন্টিস্টের কাছে মৌমিতাকে নিয়ে যায়। আর সেখান থেকে মৌমিতাকে 5টা নকল দাঁত বাঁধিয়ে দেওয়া হয়। আর এরকম ঘটনার ফলে মৌমিতা নিজের ভুল বুঝতে পারে। এখন মৌমিতা রান্না করার আগে অবশ্যই চাল ডাল কিংবা যে কোনো খাবারই পাথর বালি কাকড় আছে কিনা ঠিক মতো দেখে নেয়। আর সেই সাথে শাকসবজিও খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেয়। এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে মৌমিতা নিজের অলসতা পুরোপুরিভাবে ছেড়ে দেয়। আর সে হাসি খুশি সংসার করতে থাকে। শুক্লা, রত্না এবং পিয়ালি 3 যা ছিল। তারা তাদের স্বামী বিকাশ, রঞ্জন এবং গৌরবের সঙ্গে থাকত। তাদের শাশুড়ি মা শিলা দেবী ছেলেদের সামনে বৌমাদের সাথে ভালো ব্যবহার করলেও একটু আড়াল হতেই সে তার বৌমাদের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করে। 3 বউ তাদের স্বামীদের এই ব্যাপারে কিছু বলতেও পারে না, কারণ তাদের শাশুড়ি মা এতটাই দক্ষতার সঙ্গে নাটক করে যে তাদের স্বামীদের সামনে তারাই দোষী সাব্যস্ত হয়ে যায়। দেখো, আমরা কয়েকদিন বাড়িতে থাকবো না, দয়া করে তোমরা নিজেদের মধ্যে ঝামেলাগুলো মিটিয়ে নাও, নয়তো শহরে থেকে কাজকাম করে আমরাও শান্তি পাবো না, আর তোমরাও ঘরে শান্তি পাবে না। তোমাদের সব সময় মনে হয় যে আমরা 3 জন মিথ্যা কথা বলছি, আর মা একা সত্যি কথা বলছেন। উনি আমাদের ঠিক করে খেতে পর্যন্ত দেন না। তোমরা চলে গেলে আমাদের উপর আরো অত্যাচার করবে। তোমরা 3 জনে একসাথে মিলে যে আমার নামে মিথ্যা কথাগুলো বলো, সেগুলো আমার ছেলেরা ভালো করেই বুঝতে পারে। সুতরাং ওদের বাড়ি থেকে বেরোনোর আগে এরকম নাকে কান্না করতে হবে না। হ্যাঁ, এখন এসব বাদ দাও, আমরা বেরোনোর আগে কোনো রকমের ঝামেলা শুনতে চাই না। এমনিতেই বর্ষা এসে গেছে, আর ঘরের ছাদগুলোর অবস্থাও ভালো না। আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি ফিরে আসার। আর একান্তই যদি না পারি, তোমরা একটু সামলে নিও সবকিছু, প্লিজ। তোর বউরা আমাকে যদি বাঁচিয়ে রাখে তাহলে আমি সব দেখে নেব, তোরা চিন্তা করিস না। আর কোনো কথা না বাড়িয়ে বাড়ির 3 ছেলে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা বাড়ি থেকে বেরোতেই শিলা দেবী তার বৌমাদের উপর আবার অত্যাচার শুরু করে। শুক্লা, রত্না এবং পিয়ালি 3 জনেই এত সাদাসিধে ছিল যে তারা তাদের শাশুড়ি মায়ের মুখে মুখে কথা বলা তো দূরের কথা, নিজের উপর অন্যায় হতে দেখলেও রুখে দাঁড়াতে পারত না। এখন এরকম সংসেজে দাঁড়িয়ে না থেকে 3 জনে মিলে বাড়ির কাজগুলো করো। পুরো বাড়ি ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে ফেলতে হবে 1 ঘন্টার মধ্যে। 1 ঘন্টার মধ্যে কি করে সম্ভব মা? আমাদের দোতলা বাড়ি না হলেও
বাড়িটা তো বেশ বড়ই, 1 ঘন্টা কখনোই সম্ভব হবে না। তবে হ্যাঁ, আমরা কাজ করা শুরু করছি, আশা করছি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এসব নাটকের কথা আমাকে বলবে না। পুরো বাড়ি পরিষ্কার না হলে কেউ একটা দানাও খেতে পাবে না, এই আমি বলে দিলাম। কিন্তু মা, আমরা তো সকাল থেকে এখনো কিচ্ছু খাইনি লাগছে, এমনিতেই আমাদের খুব দুর্বল লাগছে, তার উপরে এতগুলো কাজ করতে হলে আমরা তো অসুস্থ হয়ে যাব। আমরা আগে কিছু একটা খেয়ে নেই, তারপর সব সময় মতো কাজ করে দেব। খাবার দাবার কি বিনা পয়সায় পাওয়া যায়? অত 14 বার খেতে হবে না, বুঝলে? সারাদিন একবার খেলেই যথেষ্ট। যাও এখন কাজ করো, আমি এখন আমার ঘরে বসে ফল খাবো আর সিনেমা দেখবো। বারবার মা করে বিরক্ত করবে না আমাকে। শিলা দেবীর 3 বৌমাই ফলের ঝুড়ির দিকে তাকিয়ে থাকে। খিদেতে তাদের পেটের ভেতরটা কেমন যেন গুড়গুড় করে ওঠে, কিন্তু তারা জানে তারা চাইলেও একটা ছোট আঙুরের টুকরোও পাবে না। তাই তারা খাবারের দিকে মন না দিয়ে নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ এভাবে খালি পেটে অক্লান্ত পরিশ্রম করার ফলে ছোট বৌমা পিয়ালির খুবই শরীর খারাপ করে। সে মাথা ঘুরে পড়ে যায় আর কাচের বেশ কয়েকটা প্লেট ভেঙে যায়। কাঁচ ভাঙার শব্দে শিলা দেবী সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে। দিল রে দিল, সব ভেঙে দিল। আমার ঘর বাড়ি আর কিচ্ছু আস্ত রাখলো না। এই 3 অপয়া মেয়েকে ঘরে রাখলে আমার মৃত্যু খুব শিগগিরই হবে। আমাকে সর্বশান্ত করে ছাড়বে একেবারে। আপনি এত নিষ্ঠুর কেন মা? আপনি দেখলেন তো পিয়ালি অজ্ঞান হয়ে পড়ে গেছে, কিন্তু ওকে নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই? আপনার ভাঙা কাপ প্লেট গুলো নিয়ে চিন্তা হচ্ছে? তোমার এত বড় সাহস, তুমি আমার মুখে মুখে কথা বলছো? তোমরা 3 জনে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি তোমাদের কাউকে আমার চোখের সামনে দেখতে চাই না। কিন্তু মা দেখুন, বাইরে কত বৃষ্টি হচ্ছে, পিয়ালিও অজ্ঞান হয়ে গেছে। এরকম অসুস্থ অবস্থায় আপনি আমাদের বাইরে বের করে দেবেন বলুন? এটা তো আমাদেরও বাড়ি। মোটেই না, এটা তোমাদের বাড়ি নয়, এটা আমার বাড়ি। যারা তোমাদের এই বাড়িতে নিয়ে এসেছে তারাই যখন বাড়িতে নেই, তখন তোমাদেরও থাকতে হবে না। এক্ষুনি বেরিয়ে যাও। বাড়ি থেকে বেরোনোর আগে শুক্লা কিছু খাবার সঙ্গে করে নিতে গেলেও শিলা দেবী তাকে আটকায়। এভাবেই বর্ষার মধ্যে শিলা দেবী তার 3 ক্ষুধার্ত বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তারা 3 জন ভিজে ভিজে কোন রকমে একটা বড় বটগাছের তলায় এসে আশ্রয় নেয়। সেখানে বসে তারা তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে থাকে। পিয়ালি জানায় যে সে তার মায়ের কাছে যেতে চায়। তুই পাগল হয়ে গেছিস? এখন যদি তুই বাপের বাড়িতে যাস তাহলে তোর বাবা মা তোকে এখানেই পাঠিয়ে দেবে। আমাদের বাপের বাড়ির লোকজনও তো জানে যে আমাদের স্বামীরা এখন বাড়িতে নেই। ওরা তো ভাবতেই পারে আমাদের স্বামীদের অনুপস্থিতিতে আমরা আমাদের শাশুড়ি মাকে একা ফেলে বাপের বাড়িতে আরাম করতে চলে যাচ্ছি। তাহলে যেটা সত্যি সেটাই বলবো। আমরা বলে দেব যে আমাদের শাশুড়ি মা এই ভারী বর্ষার মধ্যে আমাদের বাড়ির বাইরে বের করে দিয়েছে। সেটা করলেও অশান্তি বাড়বে। কোনোভাবে আমাদের স্বামীদের কাছে খবর গেলে তারা নিজেদের কাজ শেষ না করেই চলে আসবে। কি দরকার বলতো? আজকেই তো সবে ওরা গেল। তাহলে কি করব দিদি ভাই? আমি যে আর খিদের জ্বালা সহ্য করতে পারবো না। পিয়ালি এমনিতেই অসুস্থ, এরপর যদি আমিও অসুস্থ হয়ে যাই তাহলে তুমি কাকে ছেড়ে কাকে সামলাবে? আর বৃষ্টিটাও তো কত জোরে পড়ছে দেখো। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। তোরা যদি আমাকে সাহায্য করিস তাহলে আমি থাকা খাওয়ার একটা ব্যবস্থা করতে পারবো। আমি রাজি, আমি রাজি। তুমি বলো না কি করতে হবে। শুক্লা তাদের দুজনকে কানে কানে কিছু একটা বলে। প্রথমে রত্না এবং পিয়ালি কেউই শুক্লার কথায় রাজি হতে চায় না, কিন্তু এই ঝড় বর্ষার মধ্যে ক্ষুধার্ত পেটে রাস্তায় বসে থাকার থেকে শুক্লার বুদ্ধিটাই তাদের শ্রেয় বলে মনে হয়। নানান রকমের কথা বলাবলি করতে করতে হঠাৎই তাদের কথাগুলো কেমন যেন ঝগড়ায় পরিণত হয়। ঝগড়া থেকে মারামারি, শেষ পর্যন্ত তাদের ঝামেলা এমন জায়গায় পৌঁছায় যে পুলিশ এসে তাদের এই ঝামেলা থামায়। সবকটাকে জেলে ঢোকাও তো। এই বর্ষার মধ্যে মানুষজন বাড়ি থেকে বেরোতে পারছে না, আর এরা রাস্তায় বেরিয়ে এসে মারামারি করছে। অবস্থা দেখে তো ভদ্রবাড়ির মনে হচ্ছে, তাহলে কাজকর্ম এরকম অভদ্রের মতো কেন? হ্যাঁ, শুক্লা, রত্না আর পিয়ালির কিছু বলারই থাকে না। তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। দেখলি কেমন থাকা খাওয়ার ব্যবস্থা করে নিলাম। এখন এই বর্ষার মধ্যে আমাদের ভিজতেও হবে না আর খিদেতে কষ্টও পেতে হবে না। দুবেলা সরকারের তরফ থেকে আমরা খাবার পাবো। সত্যি তোমার বুদ্ধি একেবারে প্রশংসার যোগ্য, কিন্তু এরা তো জেলে আমাদেরকে বেশি দিন রাখবে না। 2 দিন পরে যখন বের করে দেবে তখন কি করব? তখন তো আবার এই একই জিনিস হবে। তখনকারটা তখন ভাবা যাবে, আপাতত একটু বিশ্রাম নিই।
আমাদের শাশুড়ি মা আমাদের এত খাটায়, এত কষ্ট দেয়। এই জেলের কুঠুরিও আমাদের শ্বশুর বাড়ির থেকে অনেক ভালো, অনেক আরামদায়ক। এভাবে তারা তিনজন নানান রকমের কথা বলতে থাকে। বাইরে ভারী বৃষ্টি হলেও তাদের এখন আর খাওয়ার কিংবা থাকার কোনো চিন্তা নেই। কিন্তু দুদিন পরেই থানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয়। এরপর তারা কোথায় যাবে, কি খাবে, এই বর্ষার মধ্যে কোথায় বা থাকবে, এসব ভাবতে ভাবতে তারা আরো কয়েকদিন জেলের ভেতরে থাকার বন্দোবস্ত করে। তাদের যখন বাইরে বের করে দেওয়া হচ্ছে এমন সময় তারা ইচ্ছা করে পুলিশের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেয়। একি, আপনি আমার হাত ধরলেন কেন? ছি ছি ছি, এই আপনি পুলিশ? এভাবে আপনার জেলের কয়েদিদের সাথে আপনি খারাপ ব্যবহার করেন? আমি হাত ধরলাম? আমি তো আপনাদের বাইরে বের হতে বারণ করলাম মাত্র। অযথা এমন মিথ্যা বলবেন না ম্যাডাম। আমি এখানে অনেকদিন কাজ করছি, আজ অব্দি আমার নামে কোনো কমপ্লেন নেই। তাহলে কি উনি মিথ্যা কথা বলছেন? দোষও করবেন আবার মিথ্যাও বলবেন? আপনার এত বড় সাহস! এই বলে রত্না মোহনবাবুকে একটা ঠাস করে চড় মারে। মোহনবাবু প্রচন্ড রেগে যায়। আপনাদের এত বড় সাহস যে আমার গায়ে হাত তুললেন? ডিউটিতে থাকা পুলিশের গায়ে হাত তোলা কত বড় অপরাধ আপনারা জানেন? আপনাদের যে কতদিন জেলে থাকতে হতে পারে তার কোনো ধারণা আছে? এই কনস্টেবল, ওদের ভেতরে ঢোকাও, ওদের আজ কোনো রকমের ছাড় নেই। মোহনবাবুর কথা শুনে তাদের তিন বউয়ের প্রাণে জল আসে। এইভাবে আরো বেশ কয়েকদিন কেটে যায়। বর্ষা খিদে এবং হাত থেকে বাঁচতে শুক্লা, রত্না এবং পিয়ালি বাড়ি বাড়ি জেলে থাকার সিদ্ধান্ত নেয়। তাদের বেরোনোর সময় হলে তারা ঠিক কোনো না কোনো ভুলভাল কাজ করে এবং আবার তাদেরকে জেলের ভেতরেই থাকতে হয়। তোমাদের ব্যাপারটা কিন্তু আমি এবার বুঝতে পেরে গেছি। তোমরা জেলে থাকার জন্য এইসব ভুলভাল কাজগুলো করো, আমি আর এসব হতে দেবো না। এই ঝড়ঝড় বৃষ্টির মধ্যে আমরা কোথায় যাব স্যার? কোথায় থাকবো? কি খাবো? আমাদের কাছে টাকা পয়সা জামা কাপড় কিচ্ছু নেই। আমাদেরকে একটু এখানে থাকতে দিন না। এটা কি হোটেল না রেস্তোরাঁ যেখানে তোমাদের থাকতে দিতে হবে? হয় তোমরা বলো তোমরা কেন এই ভুল কাজটা করেছো, আর তা না হলে পুলিশকে মিথ্যা বলার অপরাধে তোমাদের এমন শাস্তি দেবো না যে এরপর তোমরা চাইলেও জেল থেকে বের হতে পারবে না। তারা বাধ্য হয়ে মোহনবাবুকে সমস্ত কথা বলে। অন্যদিকে বর্ষা যেন আরো জাকিয়ে বসে। শিলাদেবী একা ঘরবাড়ি কিছুই সামলে উঠতে পারে না। একদিন এই ঘরের ছাদ থেকে জল পড়ে, আবার অন্যদিন অন্য ঘরের। কি যে ভুল করলাম, বউগুলোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে এখন নিজেকেই পস্তাতে হচ্ছে। ওরা যে কোথায় আছে কে জানে। বাপের বাড়ি চলে গেলে নিশ্চয়ই এতদিনে আমার নামে কেচ্ছা রটিয়ে বেরিয়েছে। আমার ছেলেগুলোও তো ফিরছে না। এবার মনে হয় বর্ষার জলে ডুবে, না হলে ঘর বাড়ি মাথায় ভেঙে পড়েই মরতে হবে। তার কথা শেষ হতে না হতেই তার তিন ছেলে বিকাশ, রঞ্জন এবং গৌরব সেখানে চলে আসে। ঘরের কি অবস্থা করেছো মা? চারিদিকে জল পড়ছে তো। আমরা তো তোমাকে টাকা দিয়েছিলাম, তাও ঘরের এমন অবস্থা কেন? আর তোমার বৌমারাই বা কোথায়? এদের কিছুতেই সত্যিটা বলা যাবে না। চালাকি করে কিছু একটা বলতে হবে। বৌমাগুলো যে কোথায় আছে সেটাও তো আমি জানি না। কি যে বলবো কিছুই তো বুঝতে পারছি না আমি। কি হলো মা, বলো তোমার বৌমারা কোথায়? আর তার ঘরের এরকম অবস্থা দেখেও কিছু করেনি? এটা ভেবেই তো আমাদেরকে অবাক লাগছে। আর অবাক হয়ে কি হবে শুনি? তোরা যেদিন বাড়ি থেকে চলে গেলি সেদিন রাত্রিবেলা তোদের বউরাও নিজেদের প্রেমিকদের সাথে বাড়ি ছেড়ে পালিয়েছে। আমি কত আটকানোর চেষ্টা করেছি বাবা, আমার কথা শুনলো না। খোকা, এই ঝড় জল বৃষ্টির মধ্যে আমাকে ওরা একা রেখে চলে গেছে। ছোট বৌমা তো সব থেকে বদমাস। সে যাওয়ার আগে তোদের সমস্ত টাকাগুলো নিয়ে গেছে। তুমি সব কি বলছো মা? ওরা কোনোদিনও তোমার মুখের উপর কথা বললো না, আর আমরাও যা বলছি সবই মুখ বুঝে সহ্য করলো, আর আমাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। একা একা যায়নি খোকা, ওদের নিজেদের প্রেমিকদের সাথে গেছে। তোরা মন খারাপ করিস না, আমি তোদের আবার বিয়ে দেব। এবারে ভালো ঘরের ভদ্র মেয়েদের সাথে বিয়ে দেব। এবার দে দেখি, যেই টাকাগুলো এনেছিস সেগুলো দে। ঘর বাড়ি ঠিক করতে হবে তো। দাঁড়াও দাঁড়াও, তোমার বৌমারা আসুক, আগে ওদের মুখ থেকে সব শুনি, তারপরে ঘর ঠিক করা হবে নাকি অন্য কিছু করা হবে সব ভাবা যাবে। রঞ্জনের কথা শুনে শিলাদেবী খুবই ভয় পেয়ে যায়। শিলাদেবী ভাবে তার বৌমারা হয়তো বাড়ি থেকে বেরিয়ে সোজা তার স্বামীদের কাছে শহরেই গিয়েছিল। কিছুক্ষণ পরে তার তিন বৌমা বাড়িতে ফিরে আসে। এই দেখে শিলাদেবী প্রচন্ড ভয় পেয়ে যায়। তুমি ওদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পরে ওরা কি করেছিল জানো? ওরা একটু থাকার জায়গার আর খাবারের জন্য জেলে যাওয়ার বন্দোবস্ত করেছিল। ওদের শাস্তির মেয়াদ ফুরিয়ে এলেই ওরা আবার কিছু একটা খারাপ করতো, যাতে আরো বেশ কয়েকদিন জেলে থাকতে পারে। তোমার কাছে ফিরে আসার থেকে ওদের জেলে থাকাটা অনেক বেশি শ্রেয় বলে মনে হয়েছে। তাহলে একবার ভেবে দেখেছো মা, ওদের কতটা কষ্ট দিয়েছো? ওরা থানার ইন্সপেক্টরকে সমস্ত কথা খুলে বলাই, ইন্সপেক্টর সাহেব নিজে আমাদের ঠিকানা খুঁজে আমাদেরকে সব কথা জানাই। তাই তো আমরা অর্ধেক কাজ ফেলে চলে এলাম। তুমি ওদের সাথে এত কিছু করে আবার ওদের নামে মিথ্যা কথা বলছো। শিলাদেবী সবার কাছে বারবার করে হাত জোড় করে ক্ষমা চায়।
কিন্তু তার ছেলেরা তাকে কিছুতেই ক্ষমা করতে চায় না। শেষ পর্যন্ত তাদের স্ত্রীদের অনুরোধেই বিকাশ, রঞ্জন আর গৌরব তাদের মাকে ক্ষমা করে দেয়। তারপর থেকে তারা সবাই মিলেমিশে থাকতে শুরু করে। পুলিশ ইন্সপেক্টর মোহনবাবু তাদেরকে জানিয়ে দেয় শুক্লা, পিয়ালি আর রত্নার কোন রকম অসুবিধা হলেই সে এক ডাকে সেখানে ছুটে আসবে। তাই বিকাশ, রঞ্জন আর গৌরব আবার শহরে গিয়ে শান্তিতে কাজ করতে শুরু করে।